দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম বাজেট এবং সংসদ না থাকলেও পুরো দেশের নজর ছিল সেই বাজেটের ঘোষণায়। বাজেটের ঘোষণা ফলো করেছেন আমাদের সহকর্মী রুহুল আমিন এবং এই পর্যায়ে আলোচনায় কিছুক্ষণ পর আমরা যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ ডক্টর এম আকাশে। প্রথমেই রুহুল, আপনার কাছে আসছি। রুহুল, আপনি তো বেশ কিছুক্ষণ ধরে এই এই বাজেটটি ফলো করছিলেন, সেটি আসলে কি অবস্থা, কেমন দেখলেন, কেমন হলো এবারের বাজেট? শুরুতেই আপনি দাম কমা বাড়ার বিষয়ে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম। আমরা যদি সেই ট্যাক্স পার্টটা একটু বিশ্লেষণ করতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে এইটা এনবিআর দীর্ঘদিন ধরেই আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু পাপ করে থাকে, সেই পাপ কিছুটা মোচন করার চেষ্টা করেছে এনবিআর। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই বাজেটে মধ্যবিত্তকে চাপে রেখে কিভাবে উচ্চবিত্তকে সুবিধা দেয়া যায়, বা উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত এখন যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন না করে বা সেই পথে না হেঁটে রাজস্ব আয় কিভাবে বাড়ানো যায়, সেই পথেই ডক্টর সালেউদ্দিন আহমেদ হেঁটেছেন। কারণ আপনি দেখবেন যে এই যে বাজেট আজকে যেটি ঘোষণা হলো, মধ্যবিত্ত এবং বিশেষ করে চাকরিজীবী গোষ্ঠী যাদের নজরে থাকে যে ব্যক্তিকরের পরিবর্তন কতটা হচ্ছে। আমরা জেনেছি বা কদিন আগেই আমরা জেনেছি যে ব্যক্তিকরের ক্ষেত্রে কোনো পরিবর্তন, অর্থাৎ করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। কারণ করমুক্ত আয়ের সীমাটা বাড়ানো কেন প্রয়োজন? আপনি জানেন যে মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এবং এটা অনেক উঁচুতে উঠে গেছে। তো সেই কারণে মানুষের এই আয়ে ছাড় দেওয়া উচিত ছিল। সেক্ষেত্রে হয়তো মধ্যবিত্ত এবং চাকরিজীবী নিম্নবিত্ত কিছুটা ছাড় পেতেন, কিন্তু সেটি করা হয়নি। একটি জিনিস যেটি চলতি অর্থ বছরের বাজেটেই ডিক্লেয়ার ছিল যে সর্বোচ্চ কর হারটা 30% হবে, সেটি কার্যকর করা হয়েছে বা সেটিতে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ উচ্চবিত্ত যারা আছেন তাদেরকে এখন 30% হারে তাদের কর দিতে হবে। আবার একই সঙ্গে সেই উচ্চবিত্তরা সারচার্জ দেওয়ার ক্ষেত্রে একটি আপত্তি তুলেছিলেন যে তাদের সারচার্জটা নিয়মিত করা হোক বা তাদের যে আয় আছে সেটির সঙ্গে অ্যাডজাস্ট করা হোক, সেটিও কিন্তু করা হয়েছে। এর বাইরে উচ্চবিত্তদের কর আরোপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমরা থিঙ্ক ট্যাঙ্ক থেকে যে প্রপোজালগুলো দেখেছি সেগুলো কিন্তু রাখা হয়নি। বিশেষ করে সম্পত্তি কর আরোপ করা বা এই ইনহেরিটেন্স ট্যাক্স থেকে শুরু করে নতুন নতুন কর আরোপ করা উচ্চবিত্তদের, যাতে দেশে ধনী গরিবের যে বৈষম্যটা এখন আকাশছোঁয়া পর্যায়ে আছে সেটা যেন কমে আসে। কিন্তু আমরা দেখছি যে এই যে কর হার, সর্বোচ্চ কর হার 30% করার বাইরে আর কোনো বড় উচ্চবিত্তদের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন কিন্তু করা হয়নি। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এনবিআর কর আইন প্রয়োগ করার ক্ষেত্রে এবং কর আদায় করার ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় করে থাকে। যেমন ধরেন আপনার কর্পোরেট কর নির্ধারণ করা আছে 27.5%, কিন্তু উৎসে কর্তন করা হচ্ছে আরও অনেক বেশি হারে। এই ধরনের নানা অনিয়ম এনবিআর নিজেই করে থাকে। সেই অনিয়মগুলো এনবিআর কিছুটা কমানোর চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় উৎসে করের হার কমিয়ে এনেছে। সেক্ষেত্রে অবশ্যই এটি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিবে। কিন্তু পরোক্ষ করে আমরা দেখেছি এনবিআর একটা বড় জোর দিয়েছে বিশেষ করে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে, এবং সেই পরোক্ষ কর আপনি জানেন যখন বাড়ানো হয়, বিশেষ করে বিদেশ থেকে আমদানি করা পণ্যে 2.5% ভ্যাট বাড়ানো হয়েছে। অর্থাৎ বিদেশ থেকে এখন যেই পণ্যগুলোই আসবে, বিশেষ করে কনজিউমার প্রোডাক্টসগুলো, সেগুলোর কিন্তু দাম বেড়ে যাবে। অর্থাৎ মধ্যবিত্তকে ছাড় দেওয়া হয়নি, উল্টো মধ্যবিত্ত যে জিনিসগুলো ব্যবহার করে এবং তাদের যে হোম অ্যাপ্লায়েন্সেস, এসি, টিভি, ফ্রিজ, এই জিনিসগুলোও যে আছে, মোবাইল, সেগুলোরও কিন্তু কর অব্যাহতি ছাড়গুলো কমানো হয়েছে। রুহুল, শুনছিলাম আপনার কথা, আপনি আছেন আমাদের সাথে, একটু থাকুন। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি ডক্টর এম আকাশ। জনাব এম আকাশ, রুহুল বলছিল যে মধ্যবিত্তের যেই ছাড়ের প্রত্যাশা ছিল সেটি যথাযথভাবে হয়নি, বরং বেশ খানিকটা চাপ বাড়ছে, মূল্যস্ফীতির চাপ বাড়ছে। আপনি কিভাবে দেখছেন বাজেটটি এবং আপনার বিশ্লেষণটি শুনতে চাই। দেখুন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এবং একমাত্র বাজেট। তার যদি কথা মতো নির্বাচন দিয়ে চলে যেতে হয়, তাহলে এই বাজেট বাস্তবায়নেরও পুরো সময়টা সে হয়তো নাও থাকতে পারে। সুতরাং এই বাজেটে আমি কোনো বিরাট মৌলিক কাঠামোগত পরিবর্তন প্রত্যাশা করি না, কিন্তু কিছু চমক বা কিছু ফুটপ্রিন্ট রেখে দেওয়ার সুযোগ এই বাজেটে ছিল। এবং এই ফুটপ্রিন্ট রাখার ক্ষেত্রে মধ্যবিত্তকে কতটুকু ছাড় দিল, গরিব লোককে কতটুকু দিল, তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল ধনী লোকদের কাছ থেকে কিভাবে সম্পদ মোবিলাইজ করে গরিব এবং মধ্যবিত্তের কাছে সেটা পৌঁছে দেওয়া যায়। সেই জন্য যেটা দরকার ছিল যে সম্পদ কর বসানো দরকার ছিল, ডাইরেক্ট ট্যাক্স আদায় করতে আগের হারে যদি আদায় করেও তাহলেও আরও অনেক ট্যাক্স নেট বাড়িয়ে সেটা আদায় করা হচ্ছিল। বিশেষত যেহেতু বাংলাদেশের
মানে কর জিডিপি রেশিও হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম লোয়েস্ট 7.5% মাত্র, কিন্তু নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, এগুলো 10 to 12%-এর মতো। তার মানে আরও 5%, মানে প্রায় 1.5 গুণ কর আদায় করা সম্ভব। সেটা করতে এই সরকার কিছু পদক্ষেপ, কিছু ফুটপ্রিন্ট নিতে পারতো, সেটা নেয়নি। বরঞ্চ যেটা করেছে, যেহেতু মোবিলাইজেশন অফ রিসোর্স কমে গেছে, সেই জন্য তারা সব এক্সপেন্ডিচার কমিয়ে দিয়েছে। তারা ঋণ প্রবাহ কমিয়ে দিয়েছে, তারা টোটাল বাজেট সাইজ কমিয়ে দিয়েছে, তারা মানে ডেভেলপমেন্ট বাজেট কমিয়ে দিয়েছে। অর্থাৎ তারা একটা অত্যন্ত সংকোচনমূলক মানে বাজেট দিয়েছে। এই সংকোচনমূলক বাজেট আবার প্রবৃদ্ধির হার কমিয়ে দিবে। যদিও এখানে একটা অবাস্তব প্রবৃদ্ধির হারের কথা আমরা শুনছি, 5 থেকে 6%। ওয়ার্ল্ড ব্যাংক নিজেই বলছে যে এটা 3%-এর বেশি হবে না। তো প্রবৃদ্ধি যদি অর্ধেক হয়ে যায়, তাহলে সামনে আগামী দিনে মন্দা আরও বাড়বে, বেকারত্ব আরও বাড়বে, দারিদ্র আরও বাড়বে। ইতিমধ্যেই বেড়েছে, সেটাকে ঠেকানোর মতো বাজেট এটা হয়নি। এটা বড়জোর বলতে পারেন যে মানে স্থিতিশীলতা অর্জনের জন্য প্রবৃদ্ধিকে বলি দেওয়া হয়েছে, উন্নয়নকে বলি দেওয়া হয়েছে। জি জি, আপনি বলছিলেন আমরা যে ধনীদের থেকে কিভাবে আরো দরিদ্র এবং অন্যান্য মধ্যবিত্তের কাছে সুযোগ এনে দেওয়া যায় সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করছিলেন। আমরা ফিরবো আলোচনায়, তবে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। এবার কর ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে কতটুকু সরকার প্রভাব রাখতে পেরেছে, কর নেট বাড়ানোর ক্ষেত্রে, এবং একই সাথে যারা রাজস্ব দেয় না তাদেরকে কিভাবে সরকার ফাইন্ড আউট করবে, এই ধরনের কোনো আলোচনা ছিল কিনা বাজেটের বক্তৃতা? আপনাকে ধন্যবাদ। আগের কথার রেশ ধরেই একটু বলতে চাই যে বৈষম্যটা আসলে কেন বাড়ে। বৈষম্যটা বাড়ে যে সরকার সঠিকভাবে কর আদায় করতে পারছে না। সঠিকভাবে কর আদায় হয় না দুই কারণে। এক হচ্ছে আইনের মাধ্যমে যদি ছাড় দেয়া হয়, দ্বিতীয়ত হচ্ছে যদি কর ফাঁকি হয়। কর ফাঁকি বাংলাদেশের অনেক বড় একটা সমস্যা। এটা প্রত্যক্ষ করের ফাঁকি এবং পরোক্ষ করের ফাঁকি, দুই জায়গাতেই আমরা জানি যে এখানে বড় ধরনের গ্যাপ আছে। এবং আপনি জানেন যে 5 আগস্টের সরকার পরিবর্তনের পর আমরা এখন দেখছি যে অনেকের বিরুদ্ধে এসব নিয়ে তদন্ত হচ্ছে, এবং এরই মধ্যে বেশ তথ্য আসছে যে উচ্চবিত্ত বা সরকার ঘনিষ্ঠ বা রাজনৈতিক বা বড় ব্যবসায়ীরা কিভাবে কর ফাঁকি দিয়েছেন, অর্থ পাচার করেছেন। তো এই যে একটা কাঠামোগত সমস্যা বাংলাদেশের কর ফাঁকি এবং এনবিআরের যে সেই কর ফাঁকি ঠেকানোর সক্ষমতার অভাব, এবং সরকারের যে সেই এনবিআরকে সক্ষম করার সদিচ্ছার অভাব, সেইটার কিন্তু সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা কিন্তু এই বাজেটে দেখিনি। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা আমরা দেখেছি, যদিও আমরা জানি যে সরকার এরই মধ্যে একটি পরামর্শ কমিটি করে রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছে। শুধু সেপারেশনের কথা বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা উল্লেখ করেছেন, কিন্তু এর বিস্তারিত আমরা আশা করেছিলাম যে কতদূর পর্যন্ত এই সরকার যতদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, কতদিন পর্যন্ত এটাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, সেরকম একটি টাইমলাইন কিন্তু আমরা আশা করেছিলাম। রুহুল, আপনি আছেন আমাদের সাথে। অতীতের সরকারগুলোর যে ব্যর্থতা এবং এনবিআর এর যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য এনবিআর কে কতটুকু দায়বদ্ধ করা হচ্ছে, সেইটাও কিন্তু আমরা আশা করেছিলাম। আপনি আছেন একটু ডক্টর এম এম আকাশ, আপনার কাছে আসতে চাই। রুল বেশ কিছু বিষয় বলছিলেন, বিশেষ করে যে নতুনত্ব নেই বলে দাবি করছিলেন। আপনি আসলে কিভাবে দেখছেন যে বাজেটে আসলে যে প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কিছু নতুনত্ব, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যের বরাদ্দ বাড়ানো সহ বেশ কিছু জিনিস প্রত্যাশা ছিল, সেটি আমরা দেখছি না। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে বাজেট হয়ে গেছে গতানুগতিক এবং চমকহীন। মানে যেই ফুটপ্রিন্টের কথা অর্থ উপদেষ্টা প্রথম থেকে বলছিলেন যে আমরা তো আর বেশি দিন থাকবো না, কিন্তু আমরা একটা পদচিহ্ন রেখে যেতে চাই, যাতে ভবিষ্যতে যারা আসবে তারা ওই পথ ধরে একটু আগাতে পারে। কিন্তু আমি তেমন কোনো পদচিহ্ন দেখতে পাচ্ছি না। শিক্ষাক্ষেত্রেই বলেন, স্বাস্থ্যক্ষেত্রেই বলেন, বরঞ্চ একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখেন, বাজেটের মধ্যে পরিচালনা উন্নয়ন বাজেট 2025-26-এর যে পাই চার্ট দেওয়া হয়েছে, তাতে দেখা হচ্ছে যে সুদ বাবদ সর্বোচ্চ ব্যয় সমগ্র বাজেটের 15% চলে যাচ্ছে, শিক্ষাতে তার চেয়ে কম 14%। তারপরে দ্বিতীয় যেটা আপনার বোধহয় 8% পরিবহনে, এমনকি সামাজিক নিরাপত্তা কল্যাণেও হলো 8%-এর অর্ধেক, মাত্র 5%। আপনি জনপ্রশাসনে 9%। তার মানে পুরো বাজেটটা কিন্তু নন ডেভেলপমেন্ট বাজেট হয়ে যাবে। জনপ্রশাসন তো আর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করবে না। তারপর আপনার সামাজিক নিরাপত্তা, কল্যাণ, ভর্তুকি,
এগুলো ঠিক ডেভেলপমেন্ট হবে না। তার মানে পুরো বাজেটে একটা গ্রোথের অভাব থাকবে, এবং গ্রোথের অভাব থাকলে নিউ এমপ্লয়মেন্টও থাকবে না, এবং নন পুয়ার আনএমপ্লয়েড লোকরা চাকরি পেয়ে যে উপরে উঠবে সেই সুযোগটা থাকবে না। খালি হয়তো মূল্যস্ফীতিটাকে জান প্রাণ দিয়ে কন্টেইন করার একটা চেষ্টা গভর্নমেন্ট করবে, তাতে হয়তো সফল হইতেও পারে যদি দ্রব্যমূল্য আর বৃদ্ধি না পায়, কিন্তু তাতে সমগ্র অর্থনীতিতে এক্সপেন্ডিচার কার্টেলের যে মন্দা এফেক্ট সেটা কিন্তু তীব্র হয়ে একবারে বসে গেলে ওই পদচিহ্ন ধরে আর কেউ আগাতে পারবে না। ব্যবসায়ীরা থেমে যাবে, সুদের হারও তো এখন অনেক বেশি, সেটা আর কমবে কিনা আমি নিশ্চিত না। এমনকি যেসব স্টার্ট আপ ক্যাপিটাল কিছু কোটি টাকা যুবকদের জন্য রাখা হবে, সেইটা কি সুদের হারে কাকে দেওয়া হবে, ঠিকমতো দেওয়া হবে কিনা, কিছু ফিডিং প্রোগ্রাম প্রাইমারি স্কুলে করা হবে, সেটা ঠিকমতো পৌঁছাবে কিনা, এইসব কথা অনেকখানি যে নির্ভর আপনি বলছিলেন যে নতুন কোনো ফুটপ্রিন্ট নেই, এবং অবশ্য যে অর্থ উপদেষ্টা কিন্তু বলছিলেন যে বিশেষ করে জি ধন্যবাদ। আসলে দর্শক আলোচনায় ছিলাম, ডক্টর এম এম আকাশ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সহকর্মী রুহুল আমিন ছিলেন। আমরা শেষ করছি এখানকার আলোচনা, তবে